আজকের নিরাপত্তা ব্রিফিংয়ে স্বাগতম। আমরা একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আফগানিস্তান-পাকিস্তান সম্পর্ক। তালেবান আবার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি কিন্তু দ্রুতই খারাপের দিকে যাচ্ছে। একসময়ের মিত্ররা এখন প্রায় শত্রুতে পরিণত হয়েছে। আমরা দেখব এই গভীর সংকটের পেছনে কি আছে, বিশেষ করে ডুরান লাইন নিয়ে যে ঐতিহাসিক বিবাদ আর তার আঞ্চলিক প্রভাবগুলো ঠিক কী হতে পারে। ভাবুন তো একবার ২০২১ সালের আগস্ট মাসের কথা। তালেবান যখন কাবুল দখল করল, ইসলামাবাদে কিন্তু একটা উৎসবের আমেজ ছিল। পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী ইমরান খান তো বলেই ফেললেন, ওরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে। মানে একটা বিরাট আশা ছিল যে এবার বুঝি সব ঠিক হয়ে যাবে, একটা নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সেই আশা মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি। আজকের বাস্তবতাটা দেখুন। সম্পর্কটা এখন একেবারে সংকটের মুখে। বিমান হামলা হচ্ছে, ডুরান্ড লাইনে রক্তক্ষয়ী সংঘর্ষ লেগেই আছে, এমনকি বাণিজ্যকেও একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানে পুরো দস্তুর একটা অর্থনৈতিক যুদ্ধ চলছে। পরিস্থিতি যে কতটা পাল্টে গেছে তা বলার অপেক্ষা রাখে না। তো এই পুরো পরিস্থিতিটা বুঝতে হলে আমাদের কয়েকটা দিকে নজর দিতে হবে। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই মৈত্রীটা ভেঙে গেল, টিটিপির হুমকিটা ঠিক কোথায়, অর্থনৈতিক যুদ্ধটা কোন পর্যায়ে আছে, আর এই খেলায় চীন কী ভূমিকা রাখছে। সব মিলিয়ে এই অঞ্চলটা এখন ঠিক কতটা ঝুঁকির মুখে সেটাও আমরা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে প্রথমেই আসা যাক সংকটের মূল কারণটাতে। আফগানিস্তান আর পাকিস্তানের এই যে আজকের জটিলতা, এর একেবারে কেন্দ্রে আছে একটা নাম, তেহরিক-ই-তালেবান পাকিস্তান, সংক্ষেপে টিটিপি। এই সংগঠনটাই কিন্তু দুই দেশের মধ্যে উত্তেজনার প্রধান কারণ। এখন প্রশ্ন হল, এই টিটিপি আসলে কারা? সহজ করে বললে, এরা হচ্ছে আফগান তালেবানের একটা পাকিস্তানি শাখা। ২০০৭ সালে এদের জন্ম। আদর্শ আর লক্ষ্য দুটোই প্রায় এক। এরাও পাকিস্তানে আফগান স্টাইলের একটা শরিয়া আইন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর এই লক্ষ্য অর্জনের জন্যই তারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে। এখন এই সংখ্যাটা একবার দেখুন, ৬৯%। এটা কি? ২০২৩ সালে পাকিস্তানে টিটিপির সন্ত্রাসী হামলা বেড়েছে এই হারে। এটা থেকে কি বোঝা যায়? পরিষ্কারভাবে এটাই বোঝা যায় যে আফগানিস্তানে তালেবান ফিরে আসার পর টিটিপি কতটা শক্তিশালী আর সক্রিয় হয়ে উঠেছে। এটা শুধু একটা পরিসংখ্যান না, এটা পাকিস্তানের জন্য একটা ভয়াবহ বাস্তবতার ছবি। এই যে বারচারটা, এটা দেখলে ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যায়। খেয়াল করুন, ২০২১-এ মানে মার্কিন সেনারা চলে যাওয়ার ঠিক পরপর হামলার সংখ্যা কিন্তু কম ছিল, কিন্তু ২০২২ থেকে এটা বাড়তে শুরু করে, আর ২০২৩-এ গিয়ে একেবারে চূড়ায় পৌঁছায়। এই ছবিটাই বলে দিচ্ছে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি কতটা খারাপ হয়েছে। এখানে একটা বড় প্রশ্ন আসে, তাই না? আফগান তালেবান কেন তাদের এই আদর্শিক ভাইদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না? কারণটা হলো এদের সম্পর্কটা খুবই গভীর আর জটিল। প্রথমত, তাদের আদর্শ একই। দ্বিতীয়ত, পশতুন জাতিগত আর সাংস্কৃতিক বন্ধনটা এতটাই শক্তিশালী যে ডুরান লাইনের মতো সীমান্ত তারা মানে না। আফগান তালেবান টিটিপিকে শুধু আশ্রয়ই দেয়নি, পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময় তো তারা একে অপরের সঙ্গে ছিল। তো এই যে একটা ঐতিহাসিক আর আদর্শিক ঋণ, সেটা শোধ করা কাবুলের জন্য প্রায় অসম্ভব। এ কারণেই তারা টিটিপির বিরুদ্ধে যেতে চায় না। আর এই লড়াইটা কিন্তু শুধু সীমান্তে হচ্ছে না, একটা কথার লড়াই বা ন্যারেটিভের যুদ্ধও চলছে। আফগান তালেবান যখন হামলা করে, তারা বলে এটা নাকি আত্মরক্ষার জন্য পাল্টা হামলা। অন্যদিকে পাকিস্তান তাদের সামরিক অভিযানকে বলছে সন্ত্রাস বিরোধী কার্যক্রম, আর তালেবান ও টিটিপি দুজনকেই এক করে সন্ত্রাসী হিসেবে তুলে ধরছে। এই সংঘাতটা কিন্তু শুধু নিরাপত্তা বা সামরিক দিকেই সীমাবদ্ধ নেই, এটা এখন একটা অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রেও পরিণত হয়েছে। মানে যখনই সীমান্তে উত্তেজনা বাড়ে, সাথে সাথে বাণিজ্য পথগুলো বন্ধ করে দেওয়া হয়। বাণিজ্যকে এখানে একটা চাপের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর ফলে কি হয়েছে এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যাবে। সীমান্ত বন্ধ থাকা আর উত্তেজনার কারণে দুই দেশের বাণিজ্য প্রায় ৪০ থেকে ৫৩% কমে গেছে। একটা সময় যেখানে প্রায় $২.৫ বিলিয়ন ব্যবসা হতো, সেটা এখন নেমে এসেছে $১.৭ বিলিয়ন। এটা কিন্তু দুই দেশের অর্থনীতির জন্যই বিরাট একটা ধাক্কা, আর এর প্রভাবটা সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের ওপর। পাকিস্তানের এই চাপের মুখে আফগানিস্তান কিন্তু চুপচাপ বসে নেই। তারা এখন পাকিস্তানের ওপর থেকে অর্থনৈতিক নির্ভরতা কমানোর জন্য একটা পরিষ্কার কৌশল নিয়েছে। তারা এখন ইরানে চাবাহার বন্দর ব্যবহার করছে, মধ্য এশিয়ার দেশগুলোর সাথে নতুন রুট খুলছে, এমনকি ভারতের সাথে এয়ার করিডোরও শক্তিশালী করছে। সোজা কথায়, কাবুল এখন মুড়িয়া হয়ে বিকল্প পথ খুঁজছে। আর এটা যে শুধু মুখের কথা নয়, বরং তাদের রাষ্ট্রীয় নীতি, সেটা আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল গানি বারাদারের এই কথাতেই স্পষ্ট।
তিনি সরাসরি ব্যবসায়ীদের বলছেন পাকিস্তানের উপর নির্ভর না করে বিকল্প পথে বাণিজ্য করুন। এর চেয়ে পরিষ্কার বার্তা আর কি হতে পারে? এই যে এত জটিল একটা পরিস্থিতি, এর মধ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইরের খেলোয়াড় হিসেবে সামনে আসছে চীন। চলুন এবার একটু দেখি বেইজিং কেন এই সংঘাতে জড়াতে বাধ্য হচ্ছে আর তাদের আসল উদ্দেশ্যটা কি। সবচেয়ে বড় প্রশ্নটা হল, বেইজিং কি আদৌ শান্তি ফেরাতে পারবে? তাদের কি সেই ক্ষমতা আর ইচ্ছে দুটোই আছে? চীনের স্বার্থগুলো কিন্তু বেশ পরিষ্কার। প্রথমত, তাদের ৬২ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ আছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসিতে, সেটাকে সুরক্ষিত রাখতে হবে। দ্বিতীয়ত, তাদের বিশাল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য এই অঞ্চলে স্থিতিশীলতা দরকার। তৃতীয়ত, তারা চায় না যে এই অঞ্চলের চরমপন্থা তাদের জিনজিয়াং প্রদেশে ছড়িয়ে পড়ুক। আর সবশেষে আফগানিস্তানের বিশাল খনিজ সম্পদের দিকেও তাদের নজর আছে। এ কারণেই এই অঞ্চলের অস্থিরতা চীনের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ। পাকিস্তানের দিক থেকে দেখলে তারাও চীনের দিকেই তাকিয়ে আছে। যেমন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল বলছেন, বেইজিংয়ের তালেবানের ওপর প্রভাব আছে আর তালেবান তাদের কথা শোনে। তার মানে ইসলামাবাদ আশা করছে যে চীন তার প্রভাব খাটিয়ে তালেবানকে রাজি করাবে, যাতে টিটিপি আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাতে না পারে। তাহলে চীনের মূল কৌশলটা কি? এক কথায় বললে, অর্থনৈতিক চাপ। তারা তালেবানকে বলছে, আপনারা নিরাপত্তা নিশ্চিত করুন, টিটিপিকে সামলান, তাহলে আমরা বিনিয়োগ করব। মানে বিনিয়োগের লোভ দেখিয়ে নিরাপত্তা আদায় করার চেষ্টা, অনেকটা টাকা দিয়ে শান্তি কেনার মতো ব্যাপার। তো এই সব কিছুর পর আমরা যদি ভবিষ্যতের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? এই সংকটের সম্ভাব্য পরিণতি কি হতে পারে? মূলত দুটো সম্ভাব্য চিত্র সামনে আসছে। এক, ফ্রোজেন কনফ্লিক্ট বা একটা হিমায়িত সংঘাত। মানে পরিস্থিতি এর চেয়ে খারাপও হবে না, আবার ভালোও হবে না। সীমান্তে ছোটখাটো হামলা, অবিশ্বাস আর টিটিপির তৎপরতা চলতেই থাকবে। আর দ্বিতীয় সম্ভাবনাটা হল চীনের মতো কোনো দেশের মধ্যস্থতায় একটা ভঙ্গুর শান্তি চুক্তি। হয়তো সাময়িকভাবে উত্তেজনা কমবে, কিন্তু মূল সমস্যাগুলোর কোনো সমাধান হবে না। ফলে চুক্তিটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই রকম একটা জটিল পরিস্থিতিতে পাকিস্তানের হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। বিশেষজ্ঞরা বলছেন তাদের কিছু জরুরি পদক্ষেপ নেওয়া দরকার, যেমন আরও বাস্তবসম্মত আর প্রোঅ্যাক্টিভ একটা ফরেন পলিসি নিতে হবে। আঞ্চলিক দেশগুলোর সাথে, বিশেষ করে ইরান আর মধ্য এশিয়ার দেশগুলোর সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান বাড়াতে হবে। আর সবচেয়ে জরুরি হল আফগান কর্মকর্তাদের সাথে সরাসরি বসে একটা যৌথ কর্মপরিকল্পনা তৈরি করা। আমরা এতক্ষণ যা যা আলোচনা করলাম, এর কোনো কিছুই কিন্তু আকাশ থেকে পড়েনি। এই অবিশ্বাসের ইতিহাস অনেক পুরনো, এর শেকড় অনেক গভীরে। সেই ১৯৪৭ সালে পাকিস্তান যখন জাতিসংঘের সদস্য হতে চেয়েছিল, আফগানিস্তান তার বিরোধিতা করেছিল। তারপর ৭০-এর ৮০-র দশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ, আবার ২০০১ সালের পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের দ্বৈত ভূমিকা। এই সব কিছুই দুই দেশের মধ্যে বছরের পর বছর ধরে অবিশ্বাস আর জটিলতা তৈরি করেছে। আজকের সংকটটা তারই ফল। সবশেষে আমরা একটা মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়াচ্ছি, যার উত্তরই হয়তো এই অঞ্চলের ভবিষ্যৎ ঠিক করে দেবে। প্রশ্নটা হল, একদিকে চীনের মতো দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থনৈতিক স্বার্থ আর স্থিতিশীলতার চেষ্টা, আর অন্যদিকে টিটিপি আর তালেবানের মধ্যেকার কয়েক দশকের পুরনো গভীর আদর্শিক আর জাতিগত বন্ধন। শেষ পর্যন্ত কোনটা জিতবে, টাকা নাকি আদর্শ? অর্থনৈতিক স্বার্থ কি এই রক্তের সম্পর্ককে ছাপিয়ে যেতে পারবে? এই বড় প্রশ্নটা রেখেই আজকের আলোচনা শেষ করছি।